টেবিলে বসতেই ছাত্রী বলে উঠল, স্যার আপনার আন্ডারপ্যান্টটা কি খুব দামি? ক্লাস 10-এ পড়ুয়া মেয়ের মুখে হঠাৎ এমন কথা শুনে অবাক না হয়ে পারলাম না। হা করে তাকিয়েছিলাম কিছুক্ষণ। কেন হঠাৎ এই প্রশ্ন? বলুন না স্যার, কোন মার্কেট থেকে কিনলেন? দেখো নীলাম্বরী, ফাইজলামির সাথে তোমার বেয়াদবিটাও দিন দিন বাড়ছে। তাহলে গেট খোলা রেখেছেন কেন? হি 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 হি। নিচের দিকে তাকাতেই জিভে কামড় দিয়ে অন্যদিকে ঘুরে গেলাম। লজ্জায় আর কিছু বলার থাকলো না আমার। মাথাটা নিচু করে ওকে পড়াতে লাগলাম। ওর মুখের দিকে তাকাতেই কেমন লজ্জাবোধ করছি। ও বারবার টেবিলের নিচে পা দিয়ে আমায় খোঁচাচ্ছে আর মিটি মিটি হাসছে। বিষয়টা কিছু বুঝলেও না বোঝার ভান করলাম, কারণ এটা তার বয়সের দোষ। কিছুক্ষণ পড়ানোর পরই বেরিয়ে গেলাম। 10 তলার ছাদের উপর ছোট্ট একটা বাসা নিয়ে থাকি। সিঁড়ি দিয়ে উঠতে মনে মনে ভাবলাম, ওর ফাইজলামির মাত্রা দিন দিন বেড়েই চলেছে। ওকে আর পড়াতে যাব না। পড়ালেখা করেও বেকার, কোনো চাকরি বাকরি পাচ্ছিলাম না, তাই টিউশনিগুলো করা। বাসায় গিয়ে দেখি বাবা কাশতে কাশতে শেষ। আমাকে দেখে বাবা বলল, সুমন তুই এসেছিস, গতকাল থেকে আমার ঔষধ শেষ। বাবাকে আর কিছু জবাব দিলাম না। পকেটে হাত দিয়ে দেখি মাত্র 500 টাকা আছে। মাসের এখনো 3-4 দিন বাকি। এই টাকা দিয়েই এই 4 দিন চলতে হবে। আপাতত বাবার ওষুধগুলো নিয়ে আসি, বাকিটা পরে বোঝা যাবে। আবার বাসা থেকে বের হয়ে গেলাম। দুদিন যেতেই আন্টি ফোন দিল। কি হলো বাবা, তুমি নীলাম্বরীকে পড়াতে আসো না কেন? কিছু বলতে চেয়েও বলতে পারছি না। বললাম, আমার শরীরটা একটু খারাপ ছিল তাই আসেনি। তাছাড়া আন্টি, অন্য একটা মাস্টার দেখে আপনার মেয়েকে পড়ান। আন্টি আমার কোনো কথাই শুনে না। পরে কি আর করা, আন্টি জোরাজোরিতে আবার পড়াতে যাব বলে ফোনটা কেটে দিলাম। আবারও নীলাম্বরীকে পড়াতে লাগলাম। হঠাৎ আমার হাতটা ধরে ফেললো। বলল, স্যার আপনাকে একটা কথা বলার আছে। আমি তার কথা না শুনলেও কিছুটা অনুমান করতে পারছি, তাই কিছু বলার সুযোগ না দিয়ে তাকে ধমকের সুরে পড়তে বললাম। তারপর আমি ওখান থেকে উঠে আন্টির রুমে গেলাম। আন্টিকে সোজা বলে দিলাম, আমি আর নীলাম্বরীকে পড়াতে পারবো না। কেন বাবা, কি হয়েছে? কি হয়েছে সেটা আপনার মেয়ে থেকে জিজ্ঞেস করেন। আর কোনো কথা না বলে চুপচাপ বের হয়ে গেলাম। বিকেলে হঠাৎ একটা অচেনা নাম্বার থেকে ফোন এলো। রিসিভ করেই মোবাইলটা কানে দিতেই বুঝলাম নীলাম্বরী। কেটে দিতে চাইলে সে বলল, স্যার স্যার আমার কথাটা একবার শুনুন। কি বলবে বলো? স্যার আজকে রাতটা কি আমি আপনার বাসায় থাকতে পারি? এই মেয়ে, তোমার সাহস হয় কি করে এভাবে কথা বলার? আর কখনো এই নাম্বারে ফোন দেবে না। এই কথা বলে ধমক দিয়ে আমি ফোনটা কেটে দিলাম। মনে মনে ভাবলাম, কি আজব ব্যাপার, এতটুকু মেয়ের লজ্জা শরম গেল কোথায়? এইদিকে বাবার ঘুম থেকে শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখলাম বাবা খাট থেকে পড়ে নিচে পড়ে কাতরাচ্ছে। শরীরটাও দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। তাই আর দেরি না করে হাসপাতালের দিকে নিয়ে গেলাম। একটা প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলাম, কারণ ওখানে চিকিৎসা ভালো হয়। ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর বলল, ওনাকে মেডিকেলে আনতে একটু দেরি করে ফেলেছেন, এখন অপারেশন করাতে হবে। তাই 2 লক্ষ টাকা রিসেপশনে জমা দিন। 2 লক্ষ টাকার কথা শুনে আমি থ হয়ে গেলাম। আমার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। টিউশন করে এত টাকা জোগাড় করা আমার পক্ষে পসিবল না। কোনো কিছু না ভেবে সোজা ভাইয়ের কাছে চলে গেলাম। বারান্দায় বসে 40 মিনিট ওয়েট করছি। আর মনে মনে ভাবছি, ভাইয়া বিয়ের আগে আমাদের সাথেই থাকতো, চাকরি করে যা পেত তা দিয়ে আমাদের সংসার ভালোই যেত। কিন্তু ভাইয়া বিয়ের পর থেকে অন্য রক্তের ঘ্রাণ পেয়ে নিজের রক্তকে অবহেলা করতে শুরু করলো। অনেকক্ষণ পর ভেতর থেকে ভাবি এসে বলল, এই নাও 2000 টাকা। আসলে তোমার ভাইয়ের হাতে টাকা পয়সা নেই, কোনো রকম চালিয়ে নাও। সুমন 2000 টাকা হাতে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমার ভাইকে এই ঘরে নেই। ভাবি বলল, এত নেকামো না করে এই 2000 টাকা নিয়ে বিদায় হও। তাছাড়া আব্বা কি জায়গা সম্পত্তি রেখেছে যেটা বিক্রি করে তাকে চিকিৎসা করা যাবে? তাছাড়া ছেলেদের তো সাগরে ভাসিয়ে দিয়ে যাচ্ছে। অন্য বাবাদের ধন সম্পত্তির অভাব নেই, তোমার বাবার কি আছে? তার জন্য মায়ে দেখার কোনো কারণ নেই। তোমার ভাইয়া বাসায় আসলে বলবো মেডিকেলে গিয়ে দেখা করতে। আমি নিশ্চিত ঘরের আড়াল থেকে ভাইয়া সব কথা শুনছিল। আমি আর কোনো কথা না বাড়িয়ে ওই 2000 টাকা টেবিলের উপর ফেলে দিয়ে চলে আসলাম। বিকেলবেলা ভাইয়া মেডিকেলে আসলো। আব্বাকে দেখে শুনে আমাকে ডেকে বলল, আমার কাছে তো এখন টাকা পয়সা নেই, 50,000 টাকা রেখেছি, তা দিয়ে কয়দিন পর তোর ভাবির ডেলিভারি করাতে হবে। আমি বললাম, ভাইয়া তাহলে আমাকে আপাতত 50,000 টাকা দাও, ভাবির ডেলিভারির সময় তো এখনো অনেক আছে। ভাইয়া আমাকে বলল, ওই টাকা তোর ভাবি থেকে নেওয়া যাবে না, তাছাড়া আমি তোদের সাথে থাকি না, আর বাবা তো আমার একার না। এই কথা বলার সাথে সাথে আমি বললাম, ব্যাস আর কোনো কথা বলবেন না, দয়া করে আপনি আসতে পারেন। এই কথা বলার পর ভাইয়া ওখান থেকে চলে আসলো। আমি কান্নামাখা মুখ নিয়ে আবার বের হয়ে গেলাম। হাসপাতাল থেকে বের হতেই সামনে নীলাম্বরী 2 লক্ষ টাকা নিয়ে হাজির হয়ে বলল, এই নাও, এখানে পুরো 2 লক্ষ টাকা আছে, আগে বাবার চিকিৎসা করো, তারপর তোমার সাথে পরে কথা হবে। আমি নিতে চাচ্ছিলাম না, তারপরও নীলাম্বরী জোরাজোরি করে টাকাটা আমাকে দিল। টাকাটা হাতে নিয়ে আমার চোখ দিয়ে পানি চলে আসলো। অপারেশন শেষ করে বাবাকে নিয়ে বাসায় চলে আসলাম। বাবা এখন মোটামুটি সুস্থ। সেই দিনের পর থেকে নীলাম্বরীর সাথে আর যোগাযোগ হয়নি। বাসায় এনে বাবাকে শুইয়ে দিলাম। এমন সময় আন্টির ফোন এলো। ফোন রিসিভ করতে দেখি আন্টি কাঁদছে। কি হলো আন্টি, কাঁদছেন কেন? বাবা, নীলাম্বরী এই পৃথিবীতে নেই বলেই আবার কেঁদে দিল। কি হয়েছে আন্টি,
ডাকলি, বাবা তুমি একটু অ্যাপোলো হাসপাতালে আসো বলে এই ফোনটা কেটে দিল। তাড়াহুড়ো করে নিলাম্বির আইডি চেক করতে একটা মেসেজ সামনে আসলো, যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার ঘরে এসে ডায়েরিটা নেবেন, আশা করি আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আর দেরি না করে নীলাম্বরীর বাসার দিকে দৌড়ে গেলাম। নীলাম্বরীর নিথর দেহটা স্ট্রেচারে পড়ে আছে, পাশে থাকা ডাক্তার ঢেকে দিচ্ছে। আন্টি বসে বসে কাঁদছে। আমাকে দেখে আন্টি এসে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আমি ডায়েরিটা কোথায় খোঁজ করতে লাগলাম। হঠাৎ ডাক্তার এসে বলল ওর কাছে এটা পাওয়া গিয়েছিল। আমি ডায়েরি হাত থেকে নিলাম, ডায়েরিটা খুললাম, পড়া শুরু করলাম। স্যার আমি জানি এই ডায়েরিটা যখন আপনার হাতে যাবে তখন আমি আর থাকবো না। আপনি অনেক সময় আমাকে বলতেন আমি ফাজিল, মাঝে মাঝে বেয়াদবিও করি, কিন্তু জানেন স্যার আমার ফাইজলামিটুকু শুধু আপনি আসার পর থেকে আমার ফাইজলামিটুকু শুধু আপনি আসার পর থেকে যাওয়ার আগ পর্যন্তই সীমাবদ্ধ ছিল। আপনি সব সময় যাদেরকে আমার মা বাবা বলে জানতেন তারা আসলে আমার মা বাবা নয়। আমার মা তাদের বাসায় কাজ করত। মা যখন মারা যায় তখন আমার বয়স 10 বছর। তাদের কোনো সন্তান না থাকায় ওরা আমাকে তাদের সাথে রেখে দেয়। আসলে স্যার একটা কথা আছে, পর কখনো আপন হয় না। যখন আমি তাদের বাসায় থাকা শুরু করি তখন থেকে আঙ্কেল মানে বাবা আমায় খুব আদর করত। তখন ভাবতাম আঙ্কেল হয়তো আমাকে খুব ভালোবাসে, নিজের মেয়ে মনে করে। কিন্তু যখন আমার 12-13 বছর তখন থেকে বুঝতাম আঙ্কেলের আদরটাতেও এক ধরনের শয়তানি লুকিয়ে থাকতো। যখন খেয়াল করতাম সে আমাকে আদর করার নামে আমার স্পর্শকাতর অঙ্গগুলোতে হাত দিচ্ছে, তখন থেকে তার কাছ থেকে দূরে দূরে থাকতাম। যৌন মিলনের প্রথম ছোঁয়া পেলাম যখন ক্লাস 10-এ উঠি, তাও আবার নিজের বাবা ডাকা লোকটার কাছ থেকে। আমি আপনাকে এই বিষয়ে বলতে চেয়েছিলাম কিন্তু আপনি আমায় ভুল বুঝলেন। ফোনেও আপনার কাছে একটি রাত হেল্প চেয়েছিলাম কিন্তু আপনি পুরোটা না শুনেই ফোনটা কেটে দিলেন। আমার আর কিচ্ছু করার ছিল না। আচ্ছা স্যার, তার একটা মেয়ে থাকলে আমার মতো কি সেও তাকে বাবা ডাকতো না? তখন কি তার সাথে সে এমন করতো? সেদিন বিষয়টা কাউকে বলিনি। আর আপনাকে যে 2 লক্ষ টাকা হাসপাতালে দিয়েছিলাম সেটা মরে যাওয়ার আগে আমার মা আমাকে দিয়ে গিয়েছিল। আমি কিছুদিন আগে যখন বুঝতে পারলাম যে আমি প্রেগনেন্ট তখন ভাবলাম আমার মতো পাপীর এই পবিত্র পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। ভালো থাকবেন স্যার, কখনো কোনো বেয়াদবি করে থাকলে মাফ করে দেবেন। হঠাৎ খেয়াল করলাম ডায়েরির পাতাগুলো ভিজে গেছে, হয়তো হতভাগীটার চোখের জল। প্রচুর কান্নাকাটি করতে লাগলাম। তারপর মনকে একটু শক্ত করে ভাবলাম আর দেরি না করে সোজা থানায় গিয়ে আগে মামলা করি, পরে যা হবার হবে। সম্মানিত দর্শক, ওই বাবা নামের পশুটিকে দেখতে চাইলে 2য় পর্বের জন্য অপেক্ষা করতে হবে। গল্পটি ভাবনায় ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, ক্যামেরায় রিমন।